চন্দ্রা ঘরে একা ছিল, তার মামা মামি স্কুলে গিয়েছেন। এই সুযোগে বারিশ একটা বিরাট ঘটনা ঘটিয়ে ফেলেছে। সে তার মায়ের সিঁদুরের কৌটাটা নিয়ে ওখান থেকে খানিক সিঁদুর আঙুলের ডগায় মেখে এনে একটানে লাগিয়ে দিল চন্দ্রার সিথি থেকে একেবারে কপাল পর্যন্ত। চন্দ্রা সঙ্গে সঙ্গে বিলাপ করে উঠে বলল, এ কি করলে বারিশটা তুমি? সর্বনাশ করে ফেললে আমার। চন্দ্রা ভয়ে কাঁপছে, ভীষণ রকম কাঁপছে, আর তার কাজল মাখা চোখ থেকে টপ করে জল পড়ছে গালের উপর। বারিশ ওর একটা হাত খপ করে ধরে ফেলল। তারপর শঠানে চন্দ্রাকে বুকের সাথে লেপ্টে নিয়ে বলল, আমি কোনো সর্বনাশ করিনি তোমার চন্দ্র, আমি তোমায় বিয়ে করে ফেলেছি। এখন থেকে তুমি আমার বউ। চন্দ্রা কেঁদে ফেলল। বারিশ এবার কান্নারত চন্দ্রাকেই চেপে ধরল খাটের উপর। চন্দ্রা বলল, লাগছে তো। আর এসব কি করছো বারিশদা? আমি কিন্তু মরে যাব বলছি। বারিশ কিন্তু চন্দ্রার এসব অজুহাত শুনল না। সে চন্দ্রার লাল লাল ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে দিল নিজের। তারপর বুকের উপর হাত দিয়ে উড়নাটা দূরে ছুঁড়ে ফেলল। চন্দ্রা কাঁদছে এবং নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে, কিন্তু পারছে না। বারিশের বলিষ্ঠ দেহ থেকে কিছুতেই সে ছাড়া পাচ্ছে না। বারিশ এবার চন্দ্রার গায়ের কাপড় খুলে নিল। দিনের আলোতে নিজের নগ্ন শরীরের উপর চোখ পড়তেই লজ্জায় মরে যেতে লাগলো চন্দ্রা। কিন্তু এতে বারিশের কি? সে মৃদু হেসে ফিসফিস করে চন্দ্রার কানের কাছে মুখ লাগিয়ে বলল, বলকনেতে লজ্জা থাকতে নিয়ে বুঝেছ? চন্দ্রা কথা বলল না। বারিশ এবার সর্বনাশটা করেই ফেলল। অবশ্য চন্দ্রা ভেবেছিল বারিশ ওকে একটু জড়িয়ে ধরে চুমুটুমু খেয়েই ছেড়ে দিবে, কিন্তু বারিশ জঘন্য কাজটাই করে ফেলল। চন্দ্রা জান প্রাণ দিয়েও নিজের কুমারিত্ব টিকিয়ে রাখতে পারল না। একা একলা ঘরে পেয়ে অত কিছু করে ফেলল বারিশদা তার সাথে, অথচ এই বারিশদাকে কত ভালো জানত সে। এখন বুঝতে পারছে তার বারিশদা শতধিকার কোনো ভালো মানুষ নয়, সে একটা মেনিমুখো শয়তান। চন্দ্রার সারা শরীর বোপথায় ভরে গেছে। ঠোঁটের এক পাশে ভীষণ ব্যথা লাগছে, মনে হয় কেটে গেছে। সে কোনোমতে নিজের শরীরে কাপড়গুলো জড়িয়ে নিয়ে বাথরুমে চলে গেল। ওখানে গিয়ে মস্ত আয়নাটার সামনে নিজেকে মেলে ধরতেই দেখল পুরুদস্তুর একজন বিবাহিত মহিলা দাঁড়িয়ে আছে, যেন আয়নার ভেতর তার সিথি ভর্তি সিঁদুর। কিন্তু বাথরুমে গিয়েও তার রক্ষে হলো না। মেনিমুখোটা এখানেও চলে এসেছে। বাথরুমের ছিটকিনিটা এতই দুর্বল যে বারিশ দরজা ধরে খানিক নাড়া দিতেই খুলে গেল দরজা। তারপর বারিশ নিজেও বাথরুমে ঢুকে গেল। তারপর দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে চন্দ্রাকে চেপে ধরল বাথরুমের দেয়ালের সাথে মিশিয়ে। তাদের উপর ঝিরঝির করে ঝর্ণার জল পড়ছে। তারা ভিজছে। চন্দ্রা ছটপট করছে ছুটে যেতে, কিন্তু পারছে না। বারিশ তার গা থেকে ফের সমস্ত কাপড় সরিয়ে নিয়েছে। তারপর আবার চন্দ্রার খারাপ লাগছে, তার পেটে অসম্ভব রকম ব্যথা হচ্ছে। সে আস্তে করে বলল, বারিশদা আমার খুব কষ্ট হচ্ছে। বারিশ তাকে সান্ত্বনা দিয়ে বলল, এই আরেকটু লক্ষ্মী। বলেই সে আরও শক্ত করে চেপে ধরল চন্দ্রাকে। চন্দ্রা ব্যথায় কুকিয়ে উঠল। ঠিক তখন বাইরে থেকে বাথরুমে কে যেন নক করল, ঠক ঠক ঠক। চন্দ্রা ভয়ে মুচড়ে উঠল। সে মনে মনে বলল, ভগবান রক্ষা করো প্লিজ। কিন্তু তার এই ডাক ভগবান শুনলেন না। এমনি থেকেই বাথরুমের দরজাটা হঠাৎ খুলে গেল। আর তখনই দেখা গেল সামনে দাঁড়িয়ে আছেন তার মামা অমল চ্যাটার্জি আর তার মামি ভুবন। বাবা মাকে দেখে বারিশ মোটেও লজ্জা পেল না, ভয়ও না। সে বরং প্যান্টটা ভালো করে পরে তার বাবা মার সামনে দিয়ে বাথরুম থেকে বেরিয়ে ও ঘরে চলে গেল। কিন্তু চন্দ্রা বেরোতে পারল না। সে দেয়ালের দিকে ফিরে তাকিয়ে আছে। তার গায়ে অবশ্য কাপড় জড়ানো আছে, কিন্তু সে এদিকে তাকাতে পারছে না। তাকালেই তো তার মামি দেখে ফেলবেন তার সিথিতে সিঁদুর। কিন্তু কথায় আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। চন্দ্রার বেলায়ও তেমন কিছুই হলো। ভুবন বললেন, এই চন্দ্রা এদিকে আয়। চন্দ্রা এদিকে আসছে না। সে এক পাও নড়ছে না। সে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল ঠায়। ভুবন এবার ধমকে উঠলেন, কি বলছি শুনতে পাচ্ছিস না নাকি? এখানে কি করছিলি তোরা দুজন? চন্দ্রা কি বলবে এখন? সে লজ্জায় এবং ভয়ে মরে যাচ্ছে, আর মনে মনে বলছে, ভগবান ও ভগবান, তোমার কাছে জীবনে যদি সামান্য পুণ্যও করে থাকি আমি, সেই পুণ্যের বদৌলতে তুমি আমায় এই মুহূর্তে মৃত্যু দাও। মৃত্যু কি অত সহজ? কিংবা কেউ কি কখনো নিজের ইচ্ছায় মৃত্যু ডেকে আনতে পারে? চন্দ্রাও আর যমদূতকে ডেকে আনতে পারল না। ভুবন এবার বললেন, তোকে আমি জীবন্ত চিতায় দিব রে পাপিষ্ঠা। তোকে আমি জীবন্ত পুড়িয়ে মারব। চন্দ্রা ভয়ে থরথর করে কাঁপছে। ভুবন এগিয়ে আসছেন, তার চোখ লাল লাল হয়ে উঠেছে। চন্দ্রা ঘাট ফিরিয়ে তাকাল। তারপর চিৎকার করে কেঁদে উঠল, মেরো না মামি, মেরো না। আমার কোনো দোষ নেই, সব দোষ বারিশদার, সব দোষ বারিশদার। চন্দ্রার কথা কানে তুলছেন না ভুবন। তিনি শাড়ির আঁচল কোমরে বেঁধে এগিয়ে আসছেন।
আজ পুড়িয়েই মারবেন চন্দ্রাকে। চন্দ্রা এবার গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল, আর তখন তার চিৎকারে জেগে উঠলেন ভুবন। তিনি সুইচ টিপে লাইট জ্বালিয়ে দেখলেন চন্দ্রা কাঁদছে, তার সমস্ত শরীর ঘামে ভিজে একসার হয়ে গেছে। তিনি তার গায়ে হাত দিয়ে বললেন, কি হয়েছে চন্দ্র, কি হয়েছে মা তোর? চন্দ্রা চোখ খুলে দেখে তার পাশে বসে আছেন মামি। মামির চোখ শান্ত, পবিত্র, তার শাড়ির আঁচল কোমরে বাঁধা নয়। তবে কি সে স্বপ্ন দেখেছিল এতক্ষণ? এত ভয়ঙ্কর স্বপ্ন মানুষ দেখে? চন্দ্রা মুহূর্তে চোখ মুখ মুছে নিল। মামি বললেন, খারাপ স্বপ্ন দেখেছিস? চন্দ্রা বলল, কি দেখেছিস বলতো। চন্দ্রা আমতা আমতা করেও বলতে পারল না তার স্বপ্নের কথা। তার লজ্জা করছে। বারিশদার মতো এত ভালো একটা মানুষকে নিয়ে এমন স্বপ্ন দেখা তার উচিত হয়নি, এবং এই স্বপ্নের কথা কোনোদিন সে কারোর কাছে বলতেও পারবে না। চন্দ্রা মুহূর্তে একটা নতুন স্বপ্ন বানিয়ে ফেলল নিজের মন থেকে। সে বলল, মামি, আমি দেখেছি একটা বৃদ্ধ লোক যার চেহারা খুব ভয়ঙ্কর। সে আমার দিকে এগিয়ে আসছে ছুরি নিয়ে, আর বলছে, তোকে আমি মেরেই ফেলব আজ। আর কেমন অদ্ভুত করে লাল বড় দাঁত বের করে লোকটা হাসছে, দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। ভুবন শোনে কেমন আনমনা হয়ে গেলেন। তারপর আবার মৃদু হাসার চেষ্টা করে বললেন, এইসব কিছু না মা, এমনিতেই মানুষ এমন স্বপ্ন দেখে। তুই ঘুমিয়ে যা এখন, মনে মনে ভগবানের নাম জপে ঘুমিয়ে যা। চন্দ্রা চেষ্টা করল ঘুমাতে, কিন্তু তার চোখে কিছুতেই আর এক ফোঁটা ঘুম এল না। সকালবেলা ঘুম থেকে উঠে ভুবন বললেন, চন্দ্র, জামা কাপড় পরে রেডি হয়ে নে। চন্দ্রা অবাক হয়ে বলল, কেন মামি? কোথাও যেতে হবে নাকি? ভুবন বললেন, মন্দিরে যাব। মন্দিরে কেন? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল চন্দ্রা। ভুবন বললেন, অত জেরা করিস না তো বাপু, কাজ আছে। চন্দ্রা আর কোনো কথা বলল না। সে স্নান করে তার সবচেয়ে ভালো জামাটা পরে নিল। তারপর আয়নায় তাকিয়ে দেখল কি অপূর্ব সুন্দর এক মেয়ে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। চন্দ্রার বিশ্বাস হতে চায় না সে এত সুন্দর। তার কেন জানি মনে হয় আয়নাটা তাকে লোভাতুর করার জন্যই এমন সুন্দর করে দেখাচ্ছে তার চেহারা। মন্দিরে গিয়ে পুজো দিলেন ভুবন। তারপর চন্দ্রাকে বললেন, মায়ের কাছে প্রার্থনা কর। চন্দ্রা দুহাত এক করে দেবী দুর্গার সামনে নতজানু হয়ে বসে মনে মনে বলল, মা মাগো, আমি যেন এমন স্বপ্ন আর কোনোদিন না দেখি। বারিশদার মতো এমন ভালো মানুষকে নিয়ে এমন খারাপ স্বপ্ন দেখতে আমার ভালো লাগে না মোটেও। মা দয়া করো আমায়। মা, এমন স্বপ্ন যেন আমার বাকি জীবনে আর না দেখি। এই সময় বারিশ মন্দিরের দেয়ালে হেলান দিয়ে এক নজরে তাকিয়ে রইল চন্দ্রার দিকে। চন্দ্রার মাথার উড়নাটা নড়ছে বাতাসে। কয়েকটি চুল উড়না ভেদ করে বেরিয়ে আসছে বাইরে, আর উঠছে। তার ঠোঁট নড়ছে। কি সুন্দর লাগছে তাকে, কি পবিত্র লাগছে। বারিশ ভাবল, এ যেন কোনো পৃথিবীর মেয়ে নয়, স্বর্গের অস্পরি। বারিশ তাকিয়ে আছে, আর তাকিয়েই আছে, পলক ফেলছে না মোটেও। সে অনুভব করল তার বুকের বা পাশটা কেমন কাঁপছে। এমন হচ্ছে কেন হঠাৎ তার? ভুবন অবশ্য লক্ষ্য করেছেন বিষয়টা। তিনি আট চোখে তাকিয়ে দেখেছেন বারিশ হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চন্দ্রার দিকে। তিনি হঠাৎ কি যেন ভেবে মৃদু হেসে ফেললেন। মন্দির থেকে তারা ফিরল হেঁটে হেঁটে। এমনিতে বারিশের খুব লজ্জা, কিন্তু আজ কিভাবে যেন তার লাজের ঢাকনা খুলে গেল, এবং সে চন্দ্রার পাশাপাশি হেঁটে যেতে লাগল, আর কোনো একটা বিষয় খুঁজে বের করতে লাগল চন্দ্রার সাথে কথা শুরু করার জন্য। বারিশকে কথা শুরু করতে হলো না, কথা শুরু করল চন্দ্রাই। সে বলল, বারিশ দা, মাহমুদ ভাইয়ের সাথে কি তোমার রাগারাগি হয়েছে কোনো কিছু নিয়ে? বারিশ অবাক এবং অদ্ভুত চোখে তাকালো চন্দ্রার দিকে। ও হঠাৎ মাহমুদের কথা জিজ্ঞেস করল কেন তার কাছে? মাহমুদের সাথে ওর কি? গল্পের নাম ভালোবাসি হয়নি বলা। এটা গল্পের প্রথম পর্ব। যারা এই গল্পের বাকি পর্ব পড়তে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।